ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস মাধ্যমিক 2025 একদম সামনেই, তো সেই টার্গেটে এই ক্লাসটা এতটাই ইম্পর্টেন্ট যেটা জানাটা খুব দরকার, না হলে কিন্তু কনসেপশনের কোনো না কোনো ঘাটতি হয়ে যাবে এবং কিন্তু প্রবলেমে পড়ে যাবে। দেখো একদম ফোকাস, তড়িৎ বিশ্লেষণ। অনেক স্টুডেন্টই আমাকে বলেছে কিন্তু যে স্যার তড়িৎ বিশ্লেষণের এই জায়গাটা যেন কনসেপশনের কোনো ঘাটতি হচ্ছে। ভালো করে শোনো, তড়িৎ বিশ্লেষণ মানে আমরা কারেন্ট পাঠাবো একটা দ্রবণের মধ্য দিয়ে, তাই না? পাঠালে কি হবে, সেই দ্রবণের ক্যাটায়ন অ্যানায়ন গুলো কোন কোন তড়িৎদ্বারে যাবে। ক্যাটায়ন গুলো ক্যাথোড তড়িৎদ্বারে যাবে, অ্যানায়ন গুলো অ্যানোডে যাবে, এটা জানি তো। তো তড়িৎ বিশ্লেষণ কাদের করা হয় বলো তো? মানে কিভাবে নিয়ে তড়িৎ বিশ্লেষণ করা হয়? হয় গলিত অবস্থায়, না হলে জলে দ্রবীভূত অবস্থায়। যদি প্রথম বলি গলিত অবস্থায়, ভাবো ধরো সোডিয়াম ক্লোরাইডকে আমি গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষণ করছি। সাপোজ আমি একটা ভোল্টামিটার নিয়েছি, ক্যাথোড অ্যানোড নিয়েছি। ক্যাথোড সবসময় নেগেটিভ হয়, তাই না? ক্যাথোড সবসময় নেগেটিভ হয় জানো, আর অ্যানোড সবসময় কি হয়, পজিটিভ হয়। খুব ভালো। এখন আমি এর মধ্যে গলিত অবস্থায় সোডিয়াম ক্লোরাইড নিয়েছি, মানে আর কিচ্ছু নেই, শুধু সোডিয়াম প্লাস আর Cl মাইনাস আছে, হ্যাঁ কি না? এখন আমি যদি কারেন্ট পাঠালে কি মনে হয়, Na প্লাস গুলো কোথায় যাবে? নিশ্চয়ই নেগেটিভ তড়িৎদ্বারের দিকে যাবে, এখানে যাবে। তো এ এখানে গেল, ঠিক। Cl মাইনাস গুলো কোথায় যাবে? এখানে যাবে। তাহলে এ এখানে গিয়ে কি করবে, সোডিয়াম প্লাস, ক্যাথোডে সবসময় বিজারণ হয়, অ্যানোডে সবসময় জারণ হয়। Na প্লাস মাইনাস তড়িৎদ্বারে গিয়ে একটা ইলেকট্রন নেবে, তাই না? মাইনাসের কাছে গিয়ে সোডিয়াম হবে, কারণ এখানে সোডিয়াম ধাতু তৈরি হবে। ক্লোরিন গুলো এখানে কি হবে, Cl মাইনাসটা এখানে গিয়ে কি করবে, Cl মাইনাস এখানে গিয়ে কি করবে, নিজের ইলেকট্রনটা এই প্লাসে ছেড়ে দেবে, দিয়ে কি করবে, Cl তৈরি করবে। একটা বোঝার চেষ্টা করো, Na প্লাস আছে বলে মাইনাসের কাছে গিয়ে কি করলো, ইলেকট্রনটা নিয়ে নিউট্রাল হলো। এও মাইনাস আছে, কি করবে, প্লাসের কাছে গিয়ে কি করছে, নিজের ইলেকট্রনটা দিয়ে এও নিউট্রাল হলো। সোডিয়ামটা তো এই রূপে থাকে, সোডিয়াম তৈরি হলো। ক্লোরিন তো Cl রূপে থাকে না। এরকম ভাবে যখন Cl মাইনাস গিয়ে Cl হচ্ছে, অনেক Cl যখন জমছে, তখন একটা Cl এর সাথে আর একটা Cl ধরে অ্যাকচুয়ালি ক্লোরিন গ্যাস তৈরি করছে। এই তো ব্যাপার। এখন কথা হচ্ছে এই যে ক্যাথোড অ্যানোড কি নেবে, ধরো প্ল্যাটিনাম নিয়েছো, প্ল্যাটিনামের নিয়েছো। আচ্ছা, সেম জিনিসটা আমি সোডিয়াম ক্লোরাইড বলে এবারে বলছি, সোডিয়াম ক্লোরাইড গলিত বলেছিলাম, এবার তোমায় বললাম সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। মানে তখন কিন্তু সোডিয়াম ক্লোরাইডে Na প্লাস Cl মাইনাস যেমন আছে, জলও আছে, জলও ভেঙে তার মানে H প্লাস হবে আর OH মাইনাস হবে। এখানে তার মানে আবার মারামারি হচ্ছে, লড়াই হচ্ছে। কেন বলো তো লড়াই? আগে শুধু একটা ক্যাটায়ন ছিল বলে চলে যাচ্ছিল, এখানে দু রকম ক্যাটায়ন, H প্লাস Na প্লাস, কে যাবে মারামারি হচ্ছে। সেই জন্য তোমাকে এটা মনে রাখতে হবে, তড়িৎ রাসায়নিক সারি, যেটা তোমাদের ধাতুবিদ্যা চ্যাপ্টারে আছে, ঠিক আছে? এটা ভালো করে মনে রাখতে হবে যে যত নিচে আছে, দেখো ভালো করে শোনো, Na প্লাস আর H প্লাস এর মধ্যে কে নিচে আছে বলো, দেখ কই Na প্লাস, Na প্লাস এই তো এখানে, H প্লাস কই বল, H প্লাস দেখ এখানে অনেক নিচে আছে। যে যত নিচে আছে তার বিজারণের প্রবণতা তত বেশি, তাহলে এর বিজারণ আগে হবে। তার মানে বিজারণের প্রবণতা আগে, মানে ক্যাথোডে তো বিজারণ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে, আর অ্যানোডে জারণ হচ্ছে, তাহলে কার বিজারণের প্রবণতা বেশি, Na প্লাস এর না H প্লাস এর? তখন কিন্তু জলীয় দ্রবণে দিলে কিন্তু Na প্লাস যাচ্ছে না, যাচ্ছে কে, H প্লাস যাচ্ছে। H প্লাস দিয়ে কি করবে, হাইড্রোজেন গ্যাস তৈরি করবে, ঠিক আছে? তার মানে ক্যাথোডে তখন কি গ্যাস তৈরি হলো, হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। অ্যানোডে কে যাবে, অ্যানোডেও সেম, Cl মাইনাস আর OH মাইনাস এর লড়াই হচ্ছে, কে নিচে আছে বলো, Cl মাইনাস আর OH মাইনাস এর মধ্যে OH মাইনাস নিচে আছে, তাহলে লড়াই OH মাইনাস জিতলো। যে যত নিচে আছে সে তত আগে যাবে। এটা ক্যাথোডে যাচ্ছে, এ অ্যানোডে যাচ্ছে, তাহলে OH মাইনাস যাবে। OH মাইনাস গেলে কি হয় জানো তো, OH মাইনাস যদি যায়, গেলে ইলেকট্রন ছেড়ে প্রথমে একটা OH হবে, তারপরে 4টে OH তৈরি করবে কি, দুখানা জল আর একটা O2, তার মানে জল আর অক্সিজেন তৈরি হবে। হ্যাঁ, এখানে তার মানে কি হবে, জল তৈরি হবে আর অক্সিজেন তৈরি হবে। কারণ ভাবো গলিত অবস্থায় একরকম, জলে দ্রবীভূত অবস্থায় একরকম। দেখো আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বলছি, এই জায়গাটা কিন্তু প্রচুর প্রবলেম হয়, এই জায়গাটা দেখো। আমি তোমাকে এবার ধরো বললাম সিলভার নাইট্রেট AgNO3 এর জলীয় দ্রবণ। সবসময় খেয়াল রাখবে জলীয় দ্রবণ বলছে না, গলিত অবস্থায় বলছে। জলীয় দ্রবণ মানে কি আছে, Ag প্লাসও যেমন আছে, NO3 মাইনাসও তেমন আছে, জল আছে মানে H প্লাসও আছে, OH মাইনাস আছে। এই দুজনের মধ্যে ভাবো কে যাবে লড়াইয়ে, বলো Ag প্লাস আর H প্লাস এর মধ্যে। তখন দেখো Ag প্লাস আবার নিচে আছে, তখন কিন্তু সিলভার তৈরি হবে ক্যাথোডে, হ্যাঁ কি না? আর NO3 মাইনাস আর OH মাইনাস এর মধ্যে কে আছে,
ওইচ মাইনাস নিচে আছে, তাহলে ওইচ গিয়ে কি করবে, জল আর অক্সিজেন তৈরি হবে। দেখো বুঝে গেলে। সেম যদি পরীক্ষায় জলীয় দ্রবণটা কেটে দেয়, জলীয় দ্রবণ দিল না, শুধু সিলভার নাইট্রেট বলে বললো গলিত, তখন কি হবে, তখন তো চান্স নেই, তখন সিলভার তো যাবেই, আর তখন NO3, তখন এখানে জল আর O2 তৈরি হবে না, NO3 মাইনাস তার মানে গিয়ে নাইট্রেট থেকে বা যেটা তৈরি হওয়ার সেটা হবে। বোঝা গেল ব্যাপারটা? তো এইরকম ভাবে তোমাকে ভাবতে হচ্ছে। যেমন এটা খুব কোশ্চেন পরীক্ষায় দেয়, দেখো কপার সালফেটের জলীয় দ্রবণ, দেখো কপার সালফেট জলীয় দ্রবণ, হ্যাঁ কি না, নিয়ে প্ল্যাটিনাম তড়িৎদ্বার, তড়িৎদ্বারটাও খেয়াল রাখবে, প্ল্যাটিনাম তড়িৎদ্বার, প্ল্যাটিনাম তড়িৎদ্বার। বলো কপার সালফেটে কি আছে, Cu2 প্লাস, জলে আছে H প্লাস, সালফেট আছে SO4 মাইনাস, জলে আছে OH মাইনাস। বলো কে আগে আছে, Cu আর H এর মধ্যে কে নিচে, Cu নিচে, তার মানে কপার তৈরি হবে, ক্যাথোডে তার মানে কপার তৈরি হলো, ঠিক। অ্যানোডে কি তৈরি হবে, সালফেট আর OH এর মধ্যে কে নিচে আছে, সালফেট কই এখানে, OH কোথায় নিচে, তাহলে এখানে OH গিয়ে তার মানে জল আর অক্সিজেন তৈরি করবে। এই ব্যাপার এখানে কিন্তু অনেকেই ভুল করে, কিন্তু সবাই ভাবে এই যে কপার তৈরি হচ্ছে সালফেটের মধ্যে, এখানে সালফার ফালফার কিছু একটা তৈরি হবে না, জল যাবে, এইটা তোমাকে খেয়াল রাখতে হচ্ছে। এখানটা একটা জিনিস তোমরা অবশ্য মনে রেখেছো অবশ্যই, এখানে একটা এক্সেপশনাল কেস, যখন সলিউশনে যেটা আছে কপার আর তড়িৎদ্বারা যদি প্ল্যাটিনাম না ইউজ করে কপার হয়, তখন শুধু মনে রাখবে বিজারণে যেমন কপার উৎপন্ন হচ্ছে, জারণে তখন এই যে সালফেট আর OH এর মধ্যে যেমন OH-টা যাচ্ছে, তখন সালফেট OH কেউই যাবে না, এটা জানো সবাই। তখন কি হবে, কপারটাই ক্ষয়ে ক্ষয়ে দ্রবণে জারণ হিসাবে আসবে। মানে আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, দেখো এটা ভালো করে শোনো, এটা ভালো করে দেখো। তুমি কি করছো, এইটা একটা তড়িৎদ্বার নিচ্ছ, এটা একটা তড়িৎদ্বার নিচ্ছ, প্ল্যাটিনাম তড়িৎদ্বার নেওয়াটা শিখিয়ে দিয়েছি। কপার তড়িৎদ্বার যদি নাও, কপার তড়িৎদ্বার নিয়েছো, এখানে Cu2 প্লাস সলিউশন আছে, মানে Cu2 প্লাস আছে, SO4 মাইনাস আছে, জলীয় দ্রবণ মানে H প্লাস আছে, OH মাইনাস আছে। তুমি জলীয় দ্রবণের ক্ষেত্রে দেখলে কে গেল, কপার গেল, তাই না, প্ল্যাটিনাম তড়িৎদ্বার হোক আর Cu তড়িৎদ্বার হোক, কপারটা এখানে গেল, ঠিক। আর প্ল্যাটিনাম তড়িৎদ্বার থাকলে বললাম এই দুজনের মধ্যে লড়াইয়ে কে জিতছে, OH জিতছে, তাহলে OH জিতছে মানে এখানে কি যাচ্ছে, জল আর অক্সিজেন তৈরি হচ্ছে, খুব ভালো কথা। একমাত্র কপার তড়িৎদ্বার হলে, দুটোই কপার দেখো, আর সলিউশনেও কপার আছে, তখন এই দুজনের মধ্যে কে জিতবে সেটা দেখতে হচ্ছে না, কেউই যাবে না। দুজনেই যদি কপার তড়িৎদ্বার হয়, তখন এই কপার নিজে ক্ষয়ে ক্ষয়ে দ্রবণে চলে আসবে, মানে এখানে যেটা হবে Cu দুটো ইলেকট্রন ছেড়ে Cu2 প্লাস এর দ্রবণে আসবে, আর এখানে যেটা হবে Cu2 প্লাস দুটো ইলেকট্রন নিয়ে Cu হয়ে এখানে জমবে, মানে দুদিকেই কপারের খেলা হচ্ছে, হ্যাঁ কি না বলো। তো এই ব্যাপারটা তোমাকে একটু খেয়াল রাখতে হচ্ছে। বেশি কিন্তু এইটা যেমন বইয়ে লেখাই আছে, যে কোনো বইয়ে পাবে, কিন্তু এইটাই বেশিরভাগ ক্ষেত্রে প্রবলেম হয়ে যায়, যে জলীয় দ্রবণ বললে আর গলিত বললে কোনটা আগে যাবে কোনটা পরে যাবে, এইটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে, তাই না। এই কনসেপশনটা কিন্তু প্রত্যেক MCQ কোশ্চেনে দেখেছি, বা একটু 2 নম্বর 1 নম্বরের কোশ্চেন গুলো কিন্তু এখান থেকে কিন্তু কোশ্চেন একটা থাকছেই, এটা কিন্তু অবশ্যই কনসেপশন ক্লিয়ার রাখবে, না হলে কিন্তু 1-2 নম্বর কিন্তু ছেড়ে যাবে। আমি বলেইছিলাম কেমিস্ট্রি পার্টে এইসব জিনিসগুলো যদি প্রবলেম হয়ে যায়, তখনই কিন্তু নাম্বারটা কমে যায়। যাই হোক, একদম সামনেই পরীক্ষা, ফোকাস রাখো চ্যানেলে। আমি আরো যেগুলো থেকে একটু মিস হলেই নাম্বার কি মানে কনসেপশনের ঘাটতির জন্য যদি নাম্বারগুলো চলে যাচ্ছে, সেইগুলোর উপর ফোকাস করে আমি কিছু ভিডিও এর মাঝখানে আনবো, তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, ঠিক আছে। পরের ভিডিওর জন্য আবার চ্যানেলে ফোকাস রাখো। আজ ক্লাস এখানে শেষ করলাম, বাই।